ডিএনএ রেপ্লিকেশন এনসিইআরটির মধ্যে যেটা আছে সেইটুকু আমরা জাস্ট একটু দেখব। রেপ্লিকেশন এখানে মনে রাখতে হবে যেগুলো ওয়াটসন ক্রিক যখন ডিএনএ স্ট্রাকচার বি মডেল তৈরি করেছিলেন সেই সময়ই কিন্তু ইমিডিয়েটলি প্রপোজড দ্য স্কিম অফ ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে, ওয়াটসন ক্রিক অরিজিনাল স্টেটমেন্ট কী দিয়েছিল না, অরিজিনাল স্টেটমেন্ট এই দিয়েছিল যে ওরা লক্ষ্য করেছিল বা ওদের চোখ থেকে আড়াল হয়নি যে স্পেসিফিক পেয়ারিং উই হ্যাভ পোস্টুলেটেড, তারা দেখতে পেয়েছিল মানে ইমিডিয়েটলি সাজেস্ট এ পসিবল কপিং মেকানিজম অফ জেনেটিক মেটেরিয়াল। তারা বলেছিলেন যে সেই সময় যখন তারা ডিএনএর আবিষ্কার করেছিল সেই সময় দেখেছেন যে ডিএনএ কপি করছে এবং সেটা জেনেটিক মেটেরিয়াল হিসেবে কপি করছে, সেটা তারা লক্ষ্য করেছিলেন। এই যে এখানে যে টার্মটা, এই টার্ম থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। অতএব নিজস্ব কথা ওয়াটসন অ্যান্ড ক্রিকের কথা 1953, অবশ্যই এই এরিয়াটা মনে রাখতে হবে। নেক্সট, দ্য স্কিম সাজেস্ট দ্যাট দ্য টু স্ট্যান্ড উড সেপারেট অ্যাক্ট অ্যাজ টেমপ্লেট। যেটা বলেছিলাম যে ডিএনএ কী করছে না, টেমপ্লেট মানে ছাঁচ, তাহলে দুটো স্ট্যান্ডের দুটোই কিন্তু ছাঁচ হিসাবে কাজ করবে। ইন কেস অফ রেপ্লিকেশন only a single part of DNA is involved for replication. Not only, but also there is a segment of only one helical. শুধু একটা হেলিক্যাল পার্ট টেমপ্লেট হিসেবে কাজ করবে। যদি দুটো পার্ট টেমপ্লেট হিসেবে কাজ করে তাহলে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হয়ে যাবে। সেই জন্য দুটোর মধ্যে পার্থক্যটা বুঝে নাও। যখন রেপ্লিকেশন হবে এন্টায়ার ডিএনএ বরাবর হবে এবং এই ডিএনএর যে কোনো একটা নির্দিষ্ট জায়গা যেখানে এটি বেসের সংখ্যা বেশি, সেইখানে থেকেই এখানে অরিজিন অফ রেপ্লিকেশন দ্যাট ইজ ORI অর ও দেখা যাবে। এবং শুধু তাই নয়, এখান থেকে যেই ফাঁকা হয়ে যাবে তখনই সেটা কী তৈরি করবে না, বাবল তৈরি করবে। এরকম হয়ে যাবে এরকম বাবল তৈরি করবে। বাবলের এই অংশটা ওয়াই আকৃতি, এটাকে বলে ফর্ক। দিস ইজ অলসো ফর্ক। যদি ভালো করে বলি 3' এটা 5' যদি হয় তাহলে 5' টু 3', মানে এই যে 3' তো এখানে কি, তাহলে এখানে 3'টা কোনো প্রবলেম নেই। 3' থেকে যখন হবে তাহলে এখান থেকে 3' টু 5' কিন্তু যাচ্ছে। এবার ঘটনা হচ্ছে যাবে যে এই যে এখানেও কিন্তু সেটা হবে না, সেটা আমরা পরে আসবো, এইটুকু জায়গায় দেখানো সম্ভব নয়। একই লাইনে একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। সেই জন্য ডিএনএ রেপ্লিকেশন ইজ ডিসকন্টিনিউয়াস সেমি কনজারভেটিভ ইন বোথ স্ট্যান্ড। মানে ব্যাপারটা কী হলো, একটু না বললে কেন ঠিক হচ্ছে না। এই যদি হয় তাহলে এটা 3' যদি হয়, এটা যদি 5' হয়, এটা তো এত বড় তৈরি হয়নি, প্রথম তো একটা ছোট্ট করে তৈরি হয়েছে। ছোট্ট করে যখন তৈরি হয়েছে তখন এইখানে একটা প্রাইমার বসে তাহলে কী হবে, 5' টু 3', নো প্রবলেম, যাবে এদিকে। এবার এইখানে যাওয়ার সময় এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে এটা 5', তাহলে এই 5'-এ কী হবে না, এটা 3', এইখানে একটা প্রাইমার বসবে। প্রাইমার যখনই বসছে তখন এইখানে হচ্ছে 3', তাহলে 3' টু 5' যেই বসলো তার আগে এইখানে আরেকটা প্রাইমার বসলো, তো সেটাও কী হবে 3' টু 5'। অতএব এখান থেকে এটা অপোজিট, ঠিক অপোজিট। 3' টু 5', 3' টু 5', এরা যাবে, তাহলে এরকম অপোজিট যাবে, এরকম অপোজিট। ঠিক আছে, এটা যেমন এদিকে অপোজিট যাবে, ঠিক একইভাবে এখানে যেটা হবে সেটাও কিন্তু ঠিক অপোজিট। এটা কন্টিনিউয়াস স্ট্যান্ড হবে আর এখান থেকে এটা হবে ডিসকন্টিনিউয়াস স্ট্যান্ড। এটা আমরা পরে আসলে পরে যখন দেখব আমরা ডায়াগ্রাম দেখব। আমি এখন জাস্ট একটু দেখিয়ে রাখলাম, পরে পুরো ক্লিয়ার করব।
act as template, তাহলে both strands are synthesis of new complementary strand. After the completion of replication, each DNA molecule would have one parental, one newly synthesized, তাহলে একটা আগের মতন হবে স্ট্র্যান্ড, আরেকটা হচ্ছে নতুন সিনথেসাইজ হবে, যেটা আগে দেখালাম। দিস স্কিম ওয়াজ টার্মড অ্যাজ সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। ডিসকন্টিনিউয়াস কথাটা এনসিআরটি বলল না। এটা এনসিআরটি ডায়াগ্রাম খুব ভালো করে দেখতে হবে, এখান থেকেই কিন্তু বিভিন্ন রকম লেভেল দিয়ে কোশ্চেন করবে, অতএব খবরদার এটা ভালো করে দেখো। ওয়াটসন ক্রিক মডেল সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন, সেমি কনজারভেটিভ রেপ্লিকেশনের কথাটা এখানে বলা হচ্ছে। তার মানে এখানে 3' এটা 5', তাহলে এই যে 5', এখানে এটাকে 5' দিয়েছে, তাহলে এটা হচ্ছে 3', আর এটা যদি 3' হয়, আর আবার তাহলে এটা হচ্ছে 5', তাহলে এটা যেটা নিউলি সিনথেসাইজ হয়েছে, আর পুরোনোটা হচ্ছে এটা 3', এই 3' থেকে 5'-এর দিকে যখন আসবে তখন একমুখী হবে, আর 5' to 3' অন্যমুখী। তবে একটা ঘটনা কিন্তু মনে রাখতে হবে যে অলওয়েজ কি 3 to 5' রেপ্লিকেশন হয়, 3 to 5', আর ওপেন হয় কি 5 to 3'। সরি ভুল করলাম, 3 to 5' ওপেন হবে অল টাইম ওপেন হবে। মাদার যে হেলিকেল ওপেন হবে 3 to 5', এবং রেপ্লিকেশন অলওয়েজ 5 to 3'। এটা কিন্তু মনে রাখতে হবে, আমি আগেরটা উল্টো এঁকেছিলাম। তাহলে এটা ঠিক আছে। আর এই যে মাদার যদি হতো এটা 5' হতো, এটা 3' ওপেন হয়েছে, তাহলে এখানে 5' to 3' রেপ্লিকেশন হবে। এইটা হবে 3' যদি ওপেন হয়ে যাচ্ছে এখান থেকে, সেটা হয়ে যাবে কন্টিনিউয়াস, আর এখান থেকে 5' যদি হবে সেটা হবে ডিসকন্টিনিউয়াস। সেটা আরেকটু পরে আরও ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি আমি। এটা আউট অফ এনসিআরটি পসিবল 3 রকমের হতে পারে। একটা কি সেমি কনজারভেটিভ, এটা বুঝে গেছি সেমি কনজারভেটিভ কি, একটা প্যারেন্টের সেখান থেকে দুটো হচ্ছে নিউলি ফর্মড হচ্ছে দুটো, আবার নিউলি ফর্মড হচ্ছে দুটো, বুঝতে পারছি। এবং আগের যে সেটা প্যারেন্টের থেকে আবার হচ্ছে নতুন হচ্ছে, এটা ঘটনাটা কি 50% এসে গেল। দেখো প্রথমে হচ্ছে এটা 100%, এটা 100%, এটা 100% যদি ধরি, এখানেও কিন্তু 100% হয়েছে একই রকম, এখানে কিন্তু 50% এসে গেছে। ভালো করে লক্ষ্য করো, এটা আমি একটু পরে প্রমাণ করে দিচ্ছি। নেক্সট কনজারভেটিভ কী বলছে না, এর কোনো প্রমাণ নেই, অর্থাৎ এটা বাদ দেওয়া হয়েছে। কনজারভেটিভে এটাকেও বাদ দেওয়া হয়েছে, আর ডিসপারসিভকেও বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে? কারণ কনজারভেটিভ বলছে কি না, কোনো আলাদা হয় না, এর পাশাপাশি এটা তৈরি হয় এবং তারপরে সেখান থেকে তৈরি, তাহলে এখানে রেশিওটা কিন্তু 1:3 আসে। এটা কখনোই আমরা প্রমাণ করতে পারিনি, কেউ পারেনি, সেই জন্য এটা বাদ দেওয়া হয়েছে। আর ডিসপারসিভ বলছে না, ওরা নিজেরা পুরো ছন্নছাড়া হয়ে যায়, ছিঁড়ে ফিরে যায়, আলাদা হয়ে যায় এবং পরবর্তীতে নতুন করে আবার তৈরি হয়, তারও কোনো প্রমাণ পাওয়া যায়নি, অতএব এটাও বাদ। দিস টাইপ অফ রেপ্লিকেশন ইজ অ্যাকুরেটলি হ্যাপেন। কী হচ্ছে না, এই যে অরিজিনাল হলুদ রঙের, লাল আসলো হচ্ছে প্যারেন্টাল, হলুদ হচ্ছে লাল আসছে হচ্ছে নিউলি ফর্ম, আর হলুদ হচ্ছে প্যারেন্টাল কম্বিনেশন। লালটা এখানে প্যারেন্টাল কম্বিনেশন, কিন্তু সবুজটা হচ্ছে নিউলি ফর্ম, এই হলুদটা হচ্ছে একদম দাদু, এই প্যারেন্ট সেই তারই, আর এখানে এই সবুজটা হচ্ছে নিউলি ফর্ম, তারপরে কালোটাকে এনেছে। অতএব আমরা দেখতে পাবো এটা হচ্ছে নেক্সট হচ্ছে, এটা 0 জেনারেশন যদি ধরি, এটা 1 যদি ধরি জেনারেশন, এটা 2 ধরতে পারি, এটা 3 ধরতে পারি, এটা 4 জেনারেশন ধরতে পারি, তাহলে আমরা দেখব পার্সেন্টেজ অফ এইটা এখান থেকে অঙ্ক আসে, সেই জায়গাটা আমরা যাব। সেমি কনজারভেটিভ আউট অফ এনসিআরটি কী বলবো, ডটার ডিএনএ ইজ এ ডাবল হেলিক্স উইথ ওয়ান প্যারেন্ট অ্যান্ড ওয়ান নিউ, ঠিক আছে। ফাউন্ড দ্যাট ওয়ান স্ট্রেন্ড সার্ভ অ্যাজ দ্য টেমপ্লেট অফ নিউ স্ট্যান্ড।
তাহলে একটা নিউ স্ট্র্যান্ড হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে একটা নিউ স্ট্র্যান্ড আর একটা হচ্ছে প্যারেন্টাল স্ট্র্যান্ড। ঠিক আছে, ওয়ান স্ট্র্যান্ড সার্ভ অ্যাজ এ টেমপ্লেট ফর নিউ স্ট্র্যান্ড। তাহলে দুটো স্ট্র্যান্ডের মধ্যে একটা হচ্ছে তাই থাকবে, যেটা আমরা দেখে আসলাম। ডিএনএ ইজ অনলি মলিকুল ক্যাপেবল অফ সেলফ ডুপ্লিকেশন, দ্যাট ইজ ওয়াই উই কল লিভিং অর্গানিজম, লিভিং মলিকুল। লিভিং মলিকুল ডিএনএকে বলা হয় কেন? আরএনএকেও বলা হয়, আরএনএও রেপ্লিকেট করতে পারে, ডিএনএ বেটার, সেই জন্য একে লিভিং মলিকুল বলা হয়। প্রোটিনকে কিন্তু লিভিং মলিকুল বলা হয় না, প্রোটিন নিজে প্রোটিন তৈরি করতে পারে না, কার্বোহাইড্রেট নিজে কার্বোহাইড্রেট তৈরি করতে পারে না। ঠিক আছে, নেক্সট যেটা সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন, অ্যাকর্ডিং টু এনসিআরটি আমরা খুব তাড়াতাড়ি পড়ি। ইট ইজ নাও প্রুভেন দ্যাট ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভলি ঘটে, হ্যাঁ, অর্ধ সংরক্ষণভাবে, এবং ফার্স্ট ইউক্যারিওটিক সেলে, ফার্স্ট এটাকে অবজার্ভ করা হয় ইউক্যারিওটিক সেলে, তার পরবর্তীতে প্ল্যান্টস এবং হিউম্যানের ক্ষেত্রে করা হয়, পরীক্ষা করা হয়। নামটা ভুলো না, ম্যাথিউ মেসেলসন অ্যান্ড ফ্র্যাঙ্কলিন স্টাল। মেসেলসন অ্যান্ড স্টাল এক্সপ্লেন করেছিল 1958। পরপর সংখ্যাটা এবার বাড়ছে, তাহলে 26 সালে 1926-এ সবে এর আলোকপাত শুরু হয়। যা তার পরবর্তীতে 28-এ 1928 মনে পড়ছে, 28-এ কে করে বলো, নাম কি? ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, গ্রিফিথ। 1944 ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল কে প্রমাণ করেন? নাম বলো। ম্যাকলিওড, ম্যাককার্টি, আর যা হ্যাঁ অ্যাভেরি। তো এত সবাইকে মুখস্থ রাখতে হবে। নেক্সট 1953-তে কী করলো? ওয়াটসন ক্রিক মডেল ডিএনএ। নেক্সট 1958 মেসেলসন স্টাল, তারা প্রমাণ করলো কী হিসাবে? না, ডিএনএ যে সেমি কনজারভেটিভ সেটা প্রমাণ করলো। ওরা কিসের উপর ডিপেন্ড করে প্রমাণ করেছিল? না, কোলাইয়ের উপরে। কি মিডিয়াম নিয়েছিল? অ্যামোনিয়াম ক্লোরাইড মিডিয়াম হিসাবে নিয়েছিলেন, এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের যেটা হচ্ছে আইসোটোপ নিয়েছিল, এখানে কিন্তু রেডিওঅ্যাক্টিভ নেয়নি, ভুল করো না, ভেরি ভেরি ভারী হেভি আইসোটোপ নিয়েছিল। নর্মাল হয় N14, এই N15 নিয়ে ওনারা এক্সপ্লেন করেছিলেন। কীভাবে এক্সপ্লেন করেছিলেন সেটা আমরা আসবো। এবং 14 থেকে 17 মিনিমাম 7, বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা আছে, তবে 17টা জেনারেশন অবধি করলে পরে একদম মানে সবগুলোই পাওয়া যায়। পরপর একই রকমের কী হবে না, ব্যাকটেরিয়া আমরা কালচার করব, সেখানে শুধু নাইট্রোজেন দেবো, নাইট্রোজেন নিতেই হবে তাকে, নাইট্রোজেন ছাড়া তো ডিএনএ কন্টেন্ট তৈরি হবে না। এবং নাইট্রোজেনটা আমরা যদি দেখি যে থায়ামিনের মধ্যে N15 একবার ঢুকে যায়, তাহলে সমস্ত ব্যাকটেরিয়ার যে ডিএনএ N15 হয়ে যাবে। ঠিক আছে।